আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যায় কিনা একটু জানাবেন। আজকে আমাদের নতুন একটা টপিক, সেটা হচ্ছে মানবদেহ। আমাদের হিউম্যান বডি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়ে থাকে, যেমন খাদ্য, পুষ্টি, হিউম্যান বিভিন্ন অর্গান এবং ডিজিজগুলো থেকে অনেক বেশি কোশ্চেন হয়। তো আজকে আমরা প্যাথোজেনিক তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্যাথোজেনিক তথ্য হচ্ছে যে সকল অণুজীব রোগ জীবাণু সৃষ্টি করে, সে সকল অণুজীবকে প্যাথোজেনিক বলে। তো এই রোগ জীবাণু তথ্য বা প্যাথোজেনিক তথ্য একই। আমরা অনেক সময় হসপিটালে বা ক্লিনিকে বিভিন্ন জায়গায় গেলে প্যাথোলজি ডিপার্টমেন্ট দেখি, অ্যাকচুয়ালি ওই প্যাথোজেনিক থেকে প্যাথোলজি ডিপার্টমেন্ট, ঠিক আছে, এরা রোগ জীবাণু সৃষ্টিকারী। তো তাহলে অলরেডি বুঝে ফেলছেন প্যাথোজেনিক ব্যাপারটা কি। যে সকল অণুজীব রোগ জীবাণু সৃষ্টি করে, যে সকল অণুজীব অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, এই জন্য অণুজীব অণুজীব রোগ জীবাণু সৃষ্টি করে, তাদের প্যাথোজেনিক বলে। তো প্যাথোজেনিক কি? প্যাথোজেনিক হচ্ছে রোগ জীবাণু তত্ত্ব। প্যাথোজেনিক প্যাথোজেনিক বলে। আর এইখান থেকে প্যাথোজেনিক তত্ত্বটা আসছে, রোগ জীবাণু তত্ত্ব। এই রোগ জীবাণু তত্ত্ব আবিষ্কার করেন জীবাণু তত্ত্ব বা প্যাথোজেনিক তত্ত্ব আবিষ্কার করেন কে আবিষ্কার করেন? লুই পাস্তুর। নাম শুনছেন সবাই, লুই পাস্তুর। তো উনি জলাতঙ্কের টিকাও আবিষ্কার করেন। জলাতঙ্ক, তাহলে জলাতঙ্কের টিকাটাও উনি আবিষ্কার করছেন, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। পিঙ্কি, আদাব, কি অবস্থা আপনার? সবার লেখা হয়েছে কিনা? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। ডান, সবার লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেলে একটু ডান টান লিখেন, বুঝবো যে আপনাদের লেখা হয়ে গেছে। তাহলে যে সকল অণুজীব রোগ জীবাণু সৃষ্টি করে তাদের কি বলা হয়? যে সকল অণুজীব রোগ জীবাণু সৃষ্টি করে তাদের প্যাথোজেনিক বলে। আর এই রোগ জীবাণু তত্ত্ব বা প্যাথোজেনিক তত্ত্ব আবিষ্কার করেন লুই পাস্তুর। লুই পাস্তুর জলাতঙ্কের টিকা আবিষ্কার করে, ঠিক আছে। তো এই যে প্যাথোজেনিক ব্যাপারটা আমরা দেখলাম, এগুলো কি আসলে একটু বোঝার চেষ্টা করি। তাহলে এই প্যাথোজেনিক কি? রোগ জীবাণু সৃষ্টিকারী।
অণুজীব। তো এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ভাইরাস আর একটা ব্যাকটেরিয়া। তো ভাইরাস অর্থ হচ্ছে বিষ, আমরা এই দুইটা, তার মানে যত ভাইরাস আছে, যত ভাইরাস বাহিত রোগ আছে, যত ব্যাকটেরিয়া আছে, যত ব্যাকটেরিয়া বাহিত রোগ আছে, সবগুলোই হচ্ছে প্যাথোজেনিক তথ্যের আন্ডার। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। তাহলে ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। ভাইরাস, ভাইরাস অর্থ বিষ, অকোষী, অকোষী অণুজীব। ঠিক আছে? আর এই ভাইরাস কি করে? অনুকূল পরিবেশে প্রাণীর ন্যায় আচরণ করে। ভাইরাস অনুকূল পরিবেশে প্রাণীর ন্যায় আচরণ করে। তাহলে অনুকূল পরিবেশে প্রাণীর ন্যায় আচরণ করে কোনটি? তাহলে ভাইরাস। ভাইরাস আবিষ্কারক আইভানস্কি। আবিষ্কারক পরীক্ষায় কিন্তু আসে, লাস্ট পরীক্ষাতে আমরা দেখছিলাম আবিষ্কারক আইভানস্কি 1832 সালে, সরি 92 সালে। সালটা চাইলে স্কিপ করতে পারেন, পড়ার প্রয়োজন নাই, সালটা আপনাদের ইচ্ছা মতো আর কি। লেখা হয়ে গেলে একটু ডান টান লিখবেন। লেখা হলো? ওকে, ভেরি গুড। এখন আমরা ভাইরাস নিয়ে লিখব। ভাইরাস যত আছে সবগুলো জানার চেষ্টা করব, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভাইরাসটা আমাদের পড়তে হবে। তো ভাইরাস হেডিং দিলাম। ভাইরাস কিন্তু দুই জায়গায় হতে পারে, একটা উদ্ভিদের দেহে হতে পারে, উদ্ভিদে ভাইরাস, আর একটা হচ্ছে মানব দেহে। আমাদের টার্গেট হচ্ছে মানব দেহে ভাইরাস। তাহলে উদ্ভিদের একটা ভাইরাসের নাম আমরা লিখি, যেমন তামাকের মোজাইক রোগ ছড়ায়। তামাকের মোজাইক রোগ ছড়ায়। তো এই যে তামাকের কোম্পানিতে, টোবাকো কোম্পানিতে আইভানস্কি জব করতেন, আর উনি এই জায়গা থেকে এই ভাইরাসটা আবিষ্কার করেন। আরেকবার মেসেজ করেন, আরেকবার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন। হয়তোবা অনেক নিচে পড়ে গেছে, এই জন্য আপনার মেসেজ আমি দেখিনি। না আমারে মনে করে অন্য কাউরে পাঠাইছেন কিনা।
স্নেহারা আমারই পাঠিয়েছিলেন। যাই হোক, উদ্ভিদে তাহলে কোনটা? তামাকের মোজাইক রোগ ছড়ায়। মানব দেহের গুলা আমাদের মূল টার্গেট থাকবে। মানব দেহগুলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা লাইনের মাধ্যমে সবগুলো মনে রাখার চেষ্টা করতে পারি। যেমন এই পলির মার হার জিত হবে কিনা। এই গ্রাম পরিবেশ, গ্রামে পলির মা নির্বাচনে দাঁড়াইছে, এই জন্য সবাই সমালোচনা করতেছে, একে অন্যকে বলতেছে এই পলির মার হার জিত হবে কিনা। দেখেন তো সবার মুখস্থ হয়েছে কিনা। মুখস্থ করে ফেলেন, এটা ক্লাসেরটা ক্লাসে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, লেখা হয়েছে পলির মার হার জিত হবে কিনা। তো আমরা একটা একটা করে ভেঙে দেখি। এ দিয়ে HIV, এইডস, এটা 1981 সালে USA তে আবিষ্কার হয়। তো HIV হলে আমাদের ওই যে রোগ প্রতিরোধ ব্যবস্থা WBC আছে, WBC এগুলো নিয়ে আরো বিস্তারিত পড়া আছে। আপাতত WBC জানলেই হবে। এই WBC তে আক্রমণ করে WBCর কাজ কি? শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখা। মানে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যদি আসে তাকে কিল করাই হচ্ছে WBCর। কিন্তু এর পরিমাণটা কমায় দেয়, আস্তে আস্তে একে আক্রমণ করে একে শেষ করে দেয়। এরকম ভাবে 2-4 বছর পরে কোনো মানুষের শরীরে একবারে রোগ প্রতিরোধ ব্যবস্থা একদম সর্বনিম্নে পৌঁছে যাবে। আর সর্বনিম্ন পৌঁছে যখন যাবে তখন বিভিন্ন রকমের রোগের ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে আসা শুরু করবে, আর তখন সে আর রিকভারি করতে পারবে না। ঠিক আছে, এইভাবে 3-4 বছর পরে ধুকে ধুকে আস্তে আস্তে মানুষ মারা যাবে, কারণ তার শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তাহলে HIV হলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কি হয়? HIV হলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়। লেখা শেষ। আপনাদের সব পড়া, তারপরে আমি নিয়ে ভাইরাস বললেন না, আবার খবর আছে কিন্তু আপনার সাথে তাল ধরে আমি বাসায় জায়গা না হোক, এটা চাচ্ছেন নাকি? স্যারের বাসা জায়গা না হোক। ঠিক আছে, আরেকবার মেসেজ দিয়েন তো, দেখবো যে আমাকে দিয়েছেন কিনা। একবার মেসেজ দিলে তো ওটা দেখবো যে আপনি আরো উপরে মেসেজ দিয়েছিলেন কিনা। তাহলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কমে যায়। একটা শেষ। ই দিয়ে এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তো ইনফ্লুয়েঞ্জা হলে কি হয়? সর্দি কাশি এগুলো হয়, মানে আপনি তাড়াতাড়ি সর্দিতে আক্রান্ত হতে পারেন। এটা কিন্তু একটা ভাইরাস বাহিত রোগ, ইনফ্লুয়েঞ্জা। এরপরে আসেন পলির এখান থেকে পলিও। এখন আপনারা বলেন যে পোলিও টিকা দেয় না খায়? বলেন তো, পোলিও টিকা দেয় না খায়? বছরে কয়বার দেয়? এটাও পরীক্ষায় আসা। একটু আনসার চাচ্ছি আপনাদের কাছ থেকে।
সবাই উত্তর দেন। আমি শিওর এটা মেয়েরা পারবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, মেয়েরাই পারবে, এটা আগেই বলছি না। ওই যে মেয়েরা মেয়েরা দেখেন বিস্তারিত লিখছে। আচ্ছা, পিঙ্কি আবার রং অনলি বলে দিছে, নীল লাল হয়, মানে দেখছেন। ওকে, তো 2বার দিয়ে পরীক্ষায় আসা। হ্যাঁ, কয়বার খাওয়ানো হয়, কয়বার খাওয়ানো হয়, কয়বার খাওয়ানো হয়? বছরে 2বার, বছরে 2বার। ওকে, কারণ মেয়েরা বাচ্চাদের টিকা টিকা দেওয়ার জন্য চেষ্টা করে, তাই না? এই জন্য তারা একটু বেশি জানে। আসলে এই পোলিও, পোলিও যে টিকা, এই টিকার মধ্যে কি থাকে বলেন তো? এই পোলিও যে খাওয়ানো হলো বাচ্চাকে, এই পোলিও টিকাতে কি থাকে? এর ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে মরা মরা ভাইরাস। মরা ভাইরাস। তাহলে মরা ভাইরাস দিয়ে কি লাভ? দেখেন, মরা ভাইরাস দিয়ে আমাদের শরীরের যে অ্যান্টিবডি আছে এটা তৈরি করা যায়। এটা কিভাবে? এটা যে মরা ভাইরাস, এটা কিন্তু আমাদের বডি জানে না, আমাদের ব্লাড কিন্তু জানে না যে এটা মরা। না মরা দেখে যখনই রক্তে প্রবেশ করে তখন মনে করে এটা বিপজ্জনক আর একে মেরে ফেলতে হবে। এই মেরে ফেলতে হবে এই জন্য এই ডাব্লিউবিসি এই ভাইরাসের সাথে যুদ্ধ করে। এখন আপনি চিন্তা করেন, এই যে ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা, এটা যদি মরা ভাইরাসের সাথে যুদ্ধ করে তাহলে কে জিতবে বলেন তো? কার জিতা উচিত? কার জিতা উচিত?
WBC और তাহলে অবশ্যই কে জিতবে? WBC। আর এটা জেতার পরে WBCর একটা একটা ইউনিট আছে, একটা অংশ আছে যেটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা টি লিম্ফোসাইট। তো বি লিম্ফোসাইট এই অ্যান্টিবডি তৈরি করে। WBCর আরেকটা পার্টকে, সেটা হচ্ছে বি লিম্ফোসাইট। তো এই বি লিম্ফোসাইট মূলত অ্যান্টিবডি তৈরি করে। এখন দেখেন এই মরা ভাইরাস থেকে যখন অ্যান্টিবডিটা তৈরি হয়ে যায়, এরপরে যখন একদম জীবিত ভাইরাস শরীরে ঢুকে, তখন ওই জীবিত ভাইরাস দেখার সাথে সাথে চিনতে পারে, ও তুমি একবার আসছিলা, তোমার মেরে ফেলছিলাম, আবার মারবো, দাঁড়াও। ওই যে ওর অ্যান্টিবডি যে ওটাকে আক্রমণ করে। তার মানে দেখেন একটা সেলফ কনফিডেন্স, বডি মনে করেছে যে ওকে মেরে ফেলছিলাম একবার, আসলে ও তো মরা ছিল, ওকে মেরে ফেলছি। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসে সে জীবিত পোলিও ভাইরাসকে মেরে ফেলে। এটাই হচ্ছে আমাদের কনফিডেন্স বা সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসের সবচেয়ে বড় অস্ত্র। যে আত্মবিশ্বাস যদি আপনার ভালো থাকে, আপনি যে কোনো কাজে সফল হবেন, মানে হয় আজকে না হয় কালকে। আত্মবিশ্বাস যত বেশি হবে তত আপনি তাড়াতাড়ি সফল হবেন। এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের কোনো আত্মবিশ্বাসই নাই, আমাদের কোনো আত্মবিশ্বাসই নাই। পড়তে গেলে মনে হয় যে না থাক, এটা তো প্রথম দেখতেছি, ভবিষ্যতে আবার দেখব, হ্যাঁ এটা আজকে শেষ করা সম্ভব না, এরকম ভাবে আপনি চিন্তা করেন। কিন্তু আপনি চাইলে এটা আজকেই সম্ভব। মা দিয়ে হচ্ছে মামস, মা দিয়ে মামস, মামস এইখানে এই যে কানের ঠিক নিচে এই জায়গাতেই একটা গ্ল্যান্ড, আবার এই কানের নিচে একটা গ্ল্যান্ড আছে, দুইটা গ্ল্যান্ড আছে এখানে। এই দুটা থেকে হরমোন নিঃসরণ হয়। এই দুটা থেকে কি হয়? হরমোন নিঃসরণ হয়। আর এই হরমোনের কারণে মানে যখন ভাইরাস আক্রমণ করে, এই গ্ল্যান্ডগুলো ফুলে যায়, এরকম করে ফুলে যায়। ছেলেদের ক্ষেত্রে একটু বেশি সিভিয়ার সমস্যা হয়, অন্ডকোষ ফুলে যায়। মেয়েদের ক্ষেত্রেও হয়, তখন প্রজনন ক্ষমতা কমে যাবে যদি মাংসটা দীর্ঘমেয়াদীতে হয়। তবে মজার ব্যাপার, একবার হলে পরের বারে আর আপনাকে ওইরকম ক্ষতি করতে পারবে না। এমনিতে কয়েকদিন পরে এটা সেরে যায়, অ্যান্টিবডি তৈরি হওয়ার আগ পর্যন্ত কষ্ট হয়। তো বেশি হলে এটা অবশ্যই ডক্টরের কাছে নিতে হবে। বাচ্চাকালে বেশি হয়, ঠিক আছে, বাচ্চাদের ইমিউনিটি সিস্টেমটা একটু দুর্বল হলে বা রোগ প্রতিরোধ ব্যবস্থা কমে গেলে এটা হওয়ার সম্ভাবনাটা বেশি হয়। তো মা দিয়ে মামস, এই হা দিয়ে আমরা কি লিখবো? হাম। হা দিয়ে হাম। তো দেখেন হাম আমরা সবাই জানি যে বাচ্চাদের সবাই বলা বলি করি যে হাম হইছে। তো এই যে হামটা আসলে কি? হামটা হচ্ছে একটা ভাইরাস। হা দিয়ে আরেকটা লেখা যায়, সেটা হচ্ছে হারপিস। হ্যাঁ, হারপিস। তো হারপিস এটা একটা যৌন রোগ। তো হারপিস যৌন রোগ, আর এটা ওই যে অনেক ধরনের রোগ আছে আর কি। এই মাংস অনেকটা যৌন রোগের মতোই, ঠিক আছে। তো জ দিয়ে কি হবে? জ দিয়ে জলাতঙ্ক। জলাতঙ্ক, এই আগে বানানটা উল্টা পাল্টা হয়ে গেছিল আর কি। জলাতঙ্ক, হ্যাঁ, জলাতঙ্ক কিসে কামড় দিলে হয় বলেন তো? সোর্স, উৎসটা কি, কোথায় থেকে জলাতঙ্ক হতে পারে? তাহলে এখানে আমাদের পোষা কুকুর, বিড়াল এগুলোর থেকে হতে পারে, কুকুর বা বিড়াল। তো যারা বিড়াল পছন্দ করেন বা কুকুর পছন্দ করেন বা পালেন, তারা অবশ্যই নিজের টিকা দেওয়ার আগে অবশ্যই কুকুর আর বিড়ালকে টিকা দিয়ে নেবেন। তাহলে ওকে টিকা দিলে আর আপনাকে দিতে হবে না। আর তাছাড়া আঁচড় দিলে বা কামড় দিলে অবশ্যই তখন আপনার টিকা নিতে হবে।
আর জলাতঙ্ক এমন একটা জিনিস যে জলাতঙ্ক হওয়ার পরে এর কোনো চিকিৎসা নেই। যখন এটার আলামত প্রকাশ পাবে তখন আর কোনো চিকিৎসা নেই। মাথায় পোকা দিবে আর সে মানুষ দেখলে কামড়াইতে দৌড়াবে আর কি। এই জন্য বদ্ধ ঘরে রেখে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলা হয় এরকম মানুষকে। হসপিটালে রেখে হাত টাত বেঁধে ইঞ্জেকশন পুশের মাধ্যমে মেরে ফেলা হয়। তাহলে আপনি চিন্তা করছেন মানে কত ভয়ানক একটা ব্যাপার। আর আমরা হ্যাঁ ভেরি গুড। এখন হ্যাঁ সব বানর তার কামড় দেয় না ম্যাডাম, বানরের দরকার নাই, বানরে অযথা কষ্ট দিয়ে না, এখানে নিয়ে এসে ঠিক আছে। যারা কামড়ায় আর কি ওইরকম, যেমন সাপ হতে পারে, ঠিক আছে, হায়ানা হতে পারে, শিয়াল হতে পারে, যারা কামড়ায় আর কি। তো এই জন্য যে ব্যাপারটা আপনি অবশ্যই 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 কুকুরে বা বিড়ালে আঁচড় দিলে বা কামড়ালে আপনি তো আর জানেন না যে ওইটা এই জলাতঙ্ক রোগ বহন করতেছে কিনা, এটা আপনি জানেন না। তো জানেন না এই জন্য আগে টিকা দিবেন। আর জানবেন আর একটা ব্যাপার হচ্ছে, যেগুলো প্রাণী হিংস্র হয়ে যাবে, কুকুর কাউকে দেখলেই কামড়াতে চলে যায়, তাহলে বুঝতে হবে ও পাগলা হয়ে গেছে। এই পাগলাটে কুকুরের মূলত এই যে মাথায় পোকা হয়, যার কারণে এটা পাগলাটে হয়ে যায়। তো এরকম কুকুর দেখলে বুঝবেন যে এটা পাগলাটে কুকুর, তাহলে কামড়ালে সমস্যা হবে। বা এরকম বিড়ালও হতে পারে, ঠিক আছে। কিছুদিন আগে আপনারা হয়তো বা সবাই নিউজে দেখেছেন যে পোষা বিড়ালের আঁচড়ে বাবা ছেলের মৃত্যু, দেখেছেন মনে হয়। তাহলে জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করে দেখে মনে আছে? জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করে? এখানে আরেকটা লিখবো, তর্কা। আর একটা হচ্ছে অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স, তর্কা, গরুর খুরা রোগ। আপনারা দেখেছেন যারা গ্রামে আছেন, গরুর খুরায় এক ধরনের ঘা হয়, দেখেছেন কি না জানি না। ওই ঘাটা হচ্ছে অ্যানথ্রাক্স। যদি অ্যানথ্রাক্স বাহিত গরু জবাই করে খান তাহলে অবশ্যই আপনার অ্যানথ্রাক্স হতে পারে। যেহেতু আপনি কাটাকাটি রান্নাবান্নার সাথে ছিলেন, এই জন্য আপনার হতে পারে। তবে যারা খাবে তাদের হবে না, কারণ অলরেডি এটা আগুনের তাপে মরে গেছে, ঠিক আছে। তাহলে ব দিয়ে কি হবে? বসন্ত। তার মানে মেয়েদের একটু রিস্ক বেশি, তাই না? ছেলেরা কিনে নিয়ে এসে বাসায় দিল, এরপর মেয়েরা রান্না বান্নার জন্য সে হাত টাত লাগাইলো, তখন শরীরে ফোসকার মতো বের হবে, এক ধরনের ঘা হবে। এটা হচ্ছে অ্যানথ্রাক্স। এটা টিকাও আছে, চাইলে টিকা দিতে পারেন। ভেরি গুড, লুই পাস্তুর হবে। ভেরি গুড, থ্যাংক ইউ। বসন্ত, বসন্ত দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে গুটি বসন্ত, জল বসন্ত। তো যে কোনো বসন্ত, হ্যাঁ, যে কোনো বসন্ত, গুটি বসন্ত বলুক, জল বসন্ত বলুক, যে কোনো বসন্ত হলেই এখানে উত্তর হবে ভাইরাস। উত্তর হবে ভাইরাস। ওকে, ভেরি গুড। তাহলে এখানে কিছু মুছে দিই, তাছাড়া জায়গা নাই। ক দিয়ে কি হবে? ক
ক দিয়ে অনেকগুলো হয়। হ্যাঁ, ক দিয়ে প্রথমে আমরা যেটা সবচেয়ে বেশি জ্বালাইছে আমাদের বয়সের 12টা বাজাইছে সেটা একটু লিখি, করোনা। করোনা আরএনএ না ডিএনএ ভাইরাস? তো মোটামুটি এমআরএনএ সব ভাইরাসই এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে। তো এই যে করোনা, কেমন কোন ফুলের সাথে মিল আছে করোনা ভাইরাস? বলেন তো কোন ফুলের সাথে, দেখি পারেন কিনা। এই কোন ফুলের সাথে? কদম ফুল, কদম ফুল, হ্যাঁ করোনা। এরপরে ক্যান্সার। ক্যান্সার নিয়ে আমরা আলোতে বলেছিলাম যে কোষের অস্বাভাবিক বৃদ্ধি, তাহলে আমরা ক্যান্সার কি বলতে পারি? কোষের অস্বাভাবিক বৃদ্ধি। তাহলে কোষের অস্বাভাবিক বৃদ্ধিকে কি বলে? কোষের অস্বাভাবিক বৃদ্ধিকে কি বলে? হ্যাঁ, কদম ফুল, ভেরি। কদম ফুল সামনে বর্ষার সময় আসবে, কেউ কাউকে দিতে চাইলে বলতে পারেন যে অমুকরে দিব, অমুকরে দিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে করোনা গেল, ক্যান্সার গেল। তাহলে ক্যান্সার কিন্তু একটা ভাইরাস। হ্যাঁ, আমাদের বডির E7 নামক একটা জিন আছে, এটা ক্রোমোজোমের একটা জিন। এই জিন মূলত E7 জিনটা হচ্ছে ক্যান্সারের জন্য দায়ী। এটা যদি বংশের কেউ থাকে, বাবা, দাদা, নানা, তাহলে বাবা, দাদা, নানা, নানি, দাদি, এদের মধ্যে যদি কারো থাকে তাহলে অবশ্যই এই জিনটা আপনার বডিতে আছে। উপযুক্ত পরিবেশ, উপযুক্ত পরিবেশ, বিভিন্ন লাইফস্টাইল, খাবার, ঘুম, এই ঘুম আর খাবার এই দুইটা যদি অনিয়মিত হয়ে যায় তাহলে E7 নামক ভাইরাস জিনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং কোষের অস্বাভাবিক বৃদ্ধি ঘটায় ক্যান্সার তৈরি করবে। এটা 10, 20, 30 বছর লাগে। ক্যান্সারের তো আসলে আমরা জানি কোনো আলামত প্রকাশ করে না। যেটা ক্যান্সার হয়ে যায় তখন এটার আর চিকিৎসাও করা যায় না। প্রাথমিক অবস্থায় টিউমার থাকে আর এটা 10, 20, 30 বছরে এটা কি হয়ে যায়? ক্যান্সার। কয়ের এই যে ই দিয়ে ইবোলা। ইবোলা একটা নদীর নাম, আফ্রিকার একটা নদীর নাম অনুসারে ইবোলা ভাইরাসের নামকরণ করা হয়। এটাও আফ্রিকা অঞ্চলে মহামারী আকার ধারণ করে। আর এই ইবোলাটা প্রথমে বানরের মাধ্যমে, তারপরে বাদুরের মাধ্যমে ছড়ায়। তো আমরা জানি যে আফ্রিকানরা সবই খায় প্রায়, তো ওরা বাদর টাদর খায়, তো ওগুলো কাটাকাটির সময় ওর রক্তে থেকে এটা মানুষের শরীরে, এরপরে এটা অনেক বমি হবে, পাতলা পায়খানা হবে, মানে সে মরে যাবে আর কি, এরকম একটা অবস্থা। সুস্থ হওয়ার চান্স খুবই কম। ইবোলা তো নদী বলা হচ্ছে এই কারণে, নদীর নাম অনুসারে এটা করার কারণ হচ্ছে আগে তো ওই যে ওয়াশরুম বা টয়লেট ছিল না তেমন, তাই না? ওই নদীর পাড়ে যে যা করার করতো আর কি, এরপরে পানিটাতে ছড়াইয়া যেত, ওই পানি আবার তারা খাবার পানি হিসাবে ব্যবহার করতো। তার মানে এই যে পানিটা ওই নদীতে চলে গেল, ওই নদী থেকে আবার পানি নিয়ে এসে খাইতেছে আর ভালো মানুষ অসুস্থ হচ্ছে, এভাবে মারা যায়। এই জন্য নদীর ব্যাপারটা আসছে। হ্যাঁ, আর ন দিয়ে আমরা আরেকটা লিখবো নিপা। নিপা ভাইরাস। হ্যাঁ, নিপা ভাইরাস এটাও বাদুরের মাধ্যমে ছড়ায়, বিশেষ করে খেজুরের যে রস, খেজুর রস। হ্যাঁ, এই খেজুর রস খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে বাদুরে মুখ দিলে ওই জায়গা থেকে ভাইরাসটা বডিতে আসতে পারে। এটার তেমন চিকিৎসা নাই, এজন্য ঝুঁকিপূর্ণ, তাই রস ফুটিয়ে খেতে পারেন। টাইফয়েড তো অনেক ঝামেলার ম্যাডাম, টাইফয়েড আমারও হয়েছিল। এটা সিভিয়ার না, এটা প্রাইমারি লেভেলে ছিল। তো যদিও ভালো চিকিৎসায় আলহামদুলিল্লাহ একদম টাইফয়েডের জীবাণু মানে জিরোতে আছে। তো এটার অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে খেয়াল রাখতে হবে। 7 দিনে ভালো হয়ে গেছেন বলে এটা খাওয়া স্টপ করা যাবে না।
15 দিন পর্যন্ত খেতে হবে একটানা, তাহলে ইনশাল্লাহ টাইফয়েডের ইয়ে থাকবে না। এটা অবশ্যই মেডিসিন বিশেষজ্ঞকে দেখাবেন। ক্যান্সার হলে তো মৃত্যুর একটা আলটিমেট সময় থাকে যে 2-4 মাস পর বা 6 মাস পরে মারা যেতে পারে, কিন্তু টাইফয়েডের আবার একটু ঝুঁকি বেশি, ঠিক আছে। এই ক্যান্সারে সবাই মারা গেছে এটা আবার বললেন না, অনেকে আবার বিয়ে করতে চাইবে না, আবার সমস্যা, ঠিক আছে। মনে করবে যে এটা কেন এরকম হয়েছে, তাহলে তো ক্যান্সার সবার হবে। তো আল্লাহ ভরসা, লাইফস্টাইলটা ঠিক করেন, লাইফস্টাইলটা ঠিক করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবগুলো লেখা হলো। এখানে যা যা লিখলাম এগুলো সবই হচ্ছে, সবই কি, সবই ভাইরাস বাহিত রোগ। তাহলে ভাইরাস শেষ, আমরা ব্যাকটেরিয়াতে চলে যাই। এইগুলো যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে যেটা যেটা পারবেন না সেটা হচ্ছে প্রশ্নের উত্তর। তো একটা 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 জিনিস আপনি দেখেন, এই যে শরীরের তাপমাত্রা, শরীরের তাপমাত্রা বাড়ে, শরীরের তাপমাত্রা বাড়বে যখন যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে। তো এই তাপমাত্রা, ভাইরাস ব্যাকটেরিয়া যদি শরীরে প্রবেশ করে, তাহলে সর্বপ্রথম কে টের পাবে বলেন তো? এই ভাইরাস ব্যাকটেরিয়া শরীরে আসার সাথে সাথে প্রথমে কে জানবে? ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি এসে দেখবে যে ভাইরাস, ও আচ্ছা ভাইরাস, তাহলে ভাইরাসটাকে কি করতে হবে? বের ফেলতে হবে। এই জন্য ডাব্লিউবিসি কৌশলে তাপমাত্রা বাড়ায় দেয়, তাপমাত্রা বৃদ্ধি করে, বৃদ্ধি করে। বেশি তাপমাত্রা মানে যত বেশি তাপমাত্রা বাড়বে, ভাইরাসের বংশ বৃদ্ধিটা তত কমবে। তার মানে ডাব্লিউবিসি চাচ্ছে যে ওর বংশবৃদ্ধি যদি অনেক বেশি হয়ে যায়, আমার চেয়ে বেশি হয়ে যায় পরিমাণে, তাহলে তো আমাকেই খেয়ে ফেলবে উল্টা। তো ওর চেয়ে আমি তাপমাত্রা বাড়ায় দিই, তাপমাত্রা বৃদ্ধি পেলে ভাইরাস ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি কম হবে, আর ওই সুযোগে আমি তাকে আক্রমণ করে মেরে ফেলবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমাদের শরীরে যখন তাপমাত্রাটা বেড়ে যায়, ওই সময় আমরা কি করি? তাপমাত্রা বেড়ে গেলে একটা নাপা খেয়ে ফেলি। এই যে নাপা খেয়ে ফেললেন, আপনি যে নাপা খাইলেন কথা কথা, হ্যাঁ, কথায় কথায় নাপা খাইলেন, আপনার কিডনি শেষ। তো কিডনি চলে যাবে, অকালে কিডনি চলে যাবে। কিডনি ডিজিজ 4 জনে একজন, ঠিক আছে, খুবই ভয়াবহ এখন বর্তমানে অবস্থা। এটা খাবার দাবার এবং এই যে নাপা অ্যাভেলেবেল হওয়ার কারণে, কারণ এটা প্রেসক্রাইব লাগে না, এখানে সরাসরি যে কেউ এটা কিনতে পারে। হালকা মাথা ব্যথা করলেই খাইতে হবে, মেয়েদের এটা একটা কমন ব্যাপার। তো এই যে নাপা খাইলেন, এটা কিডনির একটা সমস্যা হবে। আর তাপমাত্রা যখনই এখানে বৃদ্ধি না হয়ে আবার কম হবে, তখন ভাইরাস ব্যাকটেরিয়ার বংশটা বৃদ্ধি হবে, ঠিক আছে, বৃদ্ধি বেশি হবে। তখন শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা আস্তে আস্তে কমে যাবে। তাহলে অবশ্যই তাপমাত্রা বাড়লে বুঝতে হবে এটা কি কারণ। নাপা টাপা খাওয়ার দরকার নেই, গাটা মুছে দিবেন যতক্ষণ না শরীর একদম ঠান্ডা হয়ে যায়, এটা করতে পারেন। কিন্তু নাপা খাইলে ইন্টারনাল অর্গানের সমস্যা হবে, ঠিক আছে। আর বেশি তাপমাত্রায় বাসে, হ্যাঁ ঠিক আছে, 120 ডিগ্রিতে ফোটান, ঠিক আছে। এর চেয়ে 180 ডিগ্রিতেও বয়েল করা যায়, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়েল করা যায়, মরে যাবে আর কি। 120-এর দিকে নিয়ে যান। বা আপনি পানি কতক্ষণ ফোটান, পানি যখন ফোটা শুরু হয় ওই সময় আমরা কিন্তু বন্ধ করে দিই, যে পানি ফুটতেছে ওই সময় পানি বন্ধ করে দিই, মনে করছি যে ফোটানো হয়ে গেছে। আসলে পানি ফোটার পরে 15 মিনিট পানি ফোটাইতে হবে, 15 থেকে 18 মিনিট, ঠিক আছে, 15 থেকে 18 মিনিট পানি ফোটাইতে হবে। তাহলে যেটা হবে, ভাইরাস বা ব্যাকটেরিয়া মরে যাবে, ঠিক আছে।
ঠিক আছে, ওকে। চলেন এখন ব্যাকটেরিয়া নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া অবশ্যই অণুজীব। আচ্ছা, এটা সরাসরি আমরা এক কোষী দিয়ে দিই। হ্যাঁ, এক কোষী অণুজীব। অণুজীব। তো এটার আবিষ্কারকটা কি বলতে পারেন? আবিষ্কারটা কি? আবিষ্কারক দেখেন তো কোনটা হবে আবিষ্কারক? তাহলে কি হবে? লিউয়েন হুক। ওকে, লিউয়েন হুক, ইনভেন্টর লিউয়েন। আচ্ছা, লিউয়েন হুক। এটা সাল লেখার দরকার নাই, তারপরেও একটু বলি 1675 সালে। ঠিক আছে, 1675 সালে। তার মানে ভাইরাসের অনেক আগে, ভাইরাসের প্রায় 200 বছর আগে এই ব্যাকটেরিয়া আবিষ্কার হয়। তো অবশ্যই এখানে আমরা দুইটা বিষয় জানবো, সেটা হচ্ছে দুইটা জায়গায় ব্যাকটেরিয়া থাকতে পারে। যেমন উদ্ভিদে 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 ব্যাকটেরিয়া, আবার কি মানব দেহে ব্যাকটেরিয়া। তো উদ্ভিদের যেমন বলতে পারি আলুর পচা রোগ। আলুর পচা রোগ, আলুর পচা রোগ। তাহলে দেখেন তো আখের পচা। হ্যাঁ, আখের পচা। আখের পচাটা আপনারা হয়তো বা জানেন। আখ খাওয়ার সময় দেখবেন দাঁত দিয়ে সোলাচ্ছেন, একবারে ভিতরে লাল হয়ে একবারে নিচের দিকে চলে গেছে। এই যে পচা রোগ, এটা এটা মূলত ব্যাকটেরিয়ার কারণে। আলু পচা রোগ কিসের কারণে? ব্যাকটেরিয়ার কারণে। তো তাহলে এই যে পচাটা মনে রাখলেই হবে। হ্যাঁ, যত পচা কথা থাকবে, যত পচা কথা থাকলেই এটা ব্যাকটেরিয়া হবে। ঠিক আছে, পচা উদ্ভিদের যত পচা আছে সবগুলোই ব্যাকটেরিয়া। তো এখন মানব দেহের গুলা আমরা কিভাবে জানতে পারি? এটা তো একটা লাইন আমরা করতে পারি। যেমন প্রত্যেক বাড়ি তো আমরা সমালোচনা করতেছি, একটা আর একটার সাথে সমালোচনা করতেছি। তো এই মানব দেহে ব্যাকটেরিয়াটাও আমরা সমালোচনার মাধ্যমে শেষ করি। সেটা হচ্ছে টনি মিয়া নতুন একটা রিলেশন করতেছে, সম্পর্ক করতেছে। এটা নিয়ে সবাই কানাকানি করতেছে যে টনি মিয়া যে নতুন সম্পর্ক করতেছে, সে যদি ধোকা খায় তাহলে কি হবে? টনি মিয়া যদি কি খায়? ধোকা খায়। ধোকা খায়, এটা নিয়ে টেনশন হচ্ছে। হ্যাঁ, টনি মিয়া যদি ধোকা খায় তাহলে কি হবে? তো আসলে মানুষ সৃষ্টি জীব, সেরা জীব। আর এরা কিন্তু একে অন্যের নিয়ে সব সময় টেনশনে থাকে যে ওর কি হবে, ওর কি হবে। হ্যাঁ, এই যে টেনশনটা সব সময়। লিউয়েন হুক। হ্যাঁ, লিউয়েন হুক। রবার্ট হুক হচ্ছে কোষ আবিষ্কার করে, সেল। রবার্ট হুক সেল আবিষ্কার করে বা কোষ আবিষ্কার করে। কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের একক। আর রবার্ট হুক সেল নামে অবহিত করেন। প্রথম তিনি সেল আবিষ্কার এবং সেল নামে অবহিত করেন। ওকে, নামকরণ তিনি করেন। এটা 1665 সালের ঘটনা। রবার্ট হুক যেহেতু আসলো তাই বললাম।
লিভেন হুক, ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখানে এটা এটা ভালো। হ্যাঁ, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে ভালো, যেমন ওই যে পাট পচে যায়, পাট পচানোর জন্য যে ব্যাকটেরিয়া, ওই পাট না পচলে কি ওখান থেকে আমরা পাটের দড়ি, কাপড়, অন্যান্য ব্যাগ থেকে শুরু করে অন্যান্য মানে আমরা পোশাক টোশাক তৈরি করতে পারবো কিনা? অবশ্যই পারতাম না। তাহলে এটা আমাদের উপকার করতেছে, এই জন্য এটা উপকারী ব্যাকটেরিয়া। আবার আরেকটা উপকারী ব্যাকটেরিয়া আছে, যেমন দই। আমরা যদি দই মানে দুধের ভিতরে হালকা দইয়ের বিছন দিয়ে রাখবেন, আর ওই দইয়ের ভিতরে যদি ধরেন 1 চামচ দিচ্ছেন, হ্যাঁ, 1 চামচের ভিতরে এখানে মিলিয়ন মিলিয়ন ব্যাকটেরিয়া আছে। এরা সারা রাতে, এই সারা রাতে 1 চামচ ব্যাকটেরিয়া সারা রাত যেটা করবে, বংশবৃদ্ধি করবে, খাবে আর বংশবৃদ্ধি করবে। আর এভাবে ব্যাকটেরিয়াটা সম্পূর্ণ দুধ খেয়ে আবার নষ্ট করে ফেলে, আর ওই নষ্টটাই আমরা দই হিসাবে খাই। এটা কিন্তু আমাদের বিশেষ করে টক দই, হ্যাঁ, টক দই, এই টক দই যেটা চিনি নাই, সুগার ফ্রি, এই টক দই শরীরের জন্য সবচেয়ে ভালো কাজ করে। আমাদের যে কোলন আছে, বিভিন্ন রকমের যে ভিতরে ইন্টারনাল অর্গান আছে, এগুলোর জন্য টক দই মারাত্মক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, তাহলে আসেন আমরা একটু অনিমিয়া নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে উপকারী ব্যাকটেরিয়া যেমন দই, ওকে। আবার আরেকটা ব্যাকটেরিয়া আছে যেমন ইস্ট। আমরা অনেক সময় করি, ওই কি করি, পাউরুটি ফোলানোর জন্য, কেক টেক বানানোর জন্য দেখবেন যে এটা ব্যবহার করা হয়, তাই না? তো ব্যাকটেরিয়া টনিমিয়া যদি কখনো ধোকা খায়, এটা নিয়ে সরি, টনিমিয়া যদি কখনো নাই, হ্যাঁ, কখনো, এই কখনোটা অ্যাড করেন, যদি কখনো কখনো ধোকা খায়, একটু মিস্টেক হয়ে গেছে, টনিমিয়া যদি কখনো ধোকা খায়, তাহলে ট দিয়ে ওই যে টাইফয়েড কার আছে বললেন, এই যে টাইফয়েড চলে আসছে। টাইফয়েডটা বিশেষ করে পানির মাধ্যমে ছড়ায়, হ্যাঁ, পানির মাধ্যমে ছড়ায়। পানিবাহিত রোগ বলতে পারেন, পানিবাহিত রোগ বলতে পারেন এটা। আর ওই পানিটা যদি খাবারে ব্যবহার করেন, তাহলে খাবারে, এখন দেখেন আপনি যে টাইফয়েড হয়েছে, আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার পানির ব্যাপারে সচেতন না, হয়তো বা বাইরে গেছেন কোথাও, বিভিন্ন জায়গায়, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে পানি খাইছেন বা খাবার খাইছেন, সেখান থেকে আপনার টাইফয়েড হয়েছে, আপনার বাসা থেকে হয়নি। তার মানে আপনি যদি শুধু পানিটা যদি ভালো খেতে পারেন বা পান করতে পারেন, তার মানে আপনার 70% ভাইরাস বা ব্যাকটেরিয়া হবে না, ঠিক আছে। পানির মাধ্যমেই অনেক ছড়ায়, অনেক। ঠিক আছে, পানির মাধ্যমে অনেক ছড়ে। তাহলে পানিটাকে সেভ করতে হবে। এখন এখন দেখেন আপনার কিসের মাধ্যমে ছড়াইছে। টাইফয়েড হলে তীব্র জ্বর, শরীরে তাপমাত্রা অনেক বেড়ে যায়, যার কারণে চুল পড়তে পারে, শরীরের থেকে চুল পড়ে যেতে পারে। তো এটা তাপমাত্রা অধিক সমস্যা। আরো বেশি সিভিয়ার হলে অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এটার আরেকটা ভুল চিকিৎসা হয়। এটা কিভাবে ভুল চিকিৎসা হয়? ওই যে আমরা জ্বর হলে 3 দিন পার হয়ে গেলে আমরা মনে করি এটা অ্যান্টিবায়োটিক খেতে হবে। তো এটা ফার্মেসির দোকানে গেলে সে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে। অ্যান্টিবায়োটিক যেটা দিছে সেটা অ্যাকচুয়ালি দিছে ভাইরাসের, হ্যাঁ, ভাইরাসের। কিন্তু আপনার হয়েছে কি টাইফয়েড। তো সে তো আর টাইফয়েড পরীক্ষা ছাড়া বুঝে নেই যে এটা টাইফয়েড হয়েছে। তো সে তখন অ্যান্টিবায়োটিক দিছে ভাইরাসের। অ্যান্টিবায়োটিক ভাইরাসের দেওয়ার পরে এই অ্যান্টিবায়োটিকে তার কোনো কাজ করবে না, কারণ হয়েছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার অ্যান্টিবডিটা আলাদা, সম্পূর্ণ আলাদা। এই জন্য আগে আপনাকে বুঝতে হবে যে এটা টাইফয়েড না কি। এই জন্য একটা সিনিয়র এক্সপার্ট ডক্টরকে দেখানো উচিত। আর যদি ওই গ্রামের চিকিৎসকের কাছে করতে থাকেন, ফার্মেসি থেকে ওষুধ অ্যান্টিবায়োটিক খান, এভাবে খাবেন, এটাও ভালো হবে না, এটা আস্তে আস্তে আরো বেড়ে যাবে। এতে সিভিয়ার কেস হবে, মাথার সমস্যা হবে, বেশি পড়তে পারবেন না, মানে কিছু মনে রাখতে পারবেন না, মাথা খাটাইলে আবার টেনশনে আপনার অস্থির লাগবে, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো টাইফয়েডের কারণে আমাদের ইন্টারনাল অর্গানগুলো ড্যামেজ হয়ে যায়।
তো তাহলে আমরা টাইফয়েড হলে আমরা আগে মানে বোঝার চেষ্টা করবো যে এটা টাইফয়েড কিনা। তীব্র জ্বর মানে কাঁপুনি দিয়ে জ্বর হবে, হ্যাঁ অনেক বেশি জ্বর, রাত্রে জ্বর আসলো, মানে এখনই ওষুধ খাইছেন একটু থামছে আবার জ্বর চলে আসছে, এরকম যদি হয়। আর আপনি একটু ইয়েটা চেক করবেন যে আমি লাস্ট খাইছি কি, কোথায় খাইছি, কিভাবে খাইছি, ওই জিনিসটা একটু চেক করবেন। নি দিয়ে কি হবে? নিউমোনিয়া। তো নিউমোনিয়া কিসের রোগ? নিউমোনিয়া রোগ হচ্ছে ফুসফুসে। তো নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের রোগ। আমাদের যে এই যে ফুসফুসটা আছে, এই ফুসফুসের ভিতরে বায়ুথলি আছে এরকম, এগুলো হচ্ছে বায়ুথলি, হ্যাঁ এগুলো থলি, কি থলি? বায়ুথলি। এর মধ্যে মূলত কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন থাকে। আমরা যখন শ্বাস নিই তখন অক্সিজেনটা ওর মধ্যে থাকে, এরপরে প্রায় একটু সময় লাগে শ্বাস যে আমরা ধরে রাখি, এটা ধরে রাখার সারা রাখ পর্যন্ত, এই সময়ের মধ্যে ব্লাডের হিমোগ্লোবিনে এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড মিশে যায়। তো কার্বন ডাই অক্সাইডটা ফুসফুস থেকে বের হয়ে যায় আর অক্সিজেনটা ইন করে, তখন এই বায়ুথলি ব্যবহার হয়। কারণ বায়ুথলির ভিতরে অক্সিজেন গুলো জমা হয়, যার কারণে আমরা শ্বাস নিলে বুকটা একটু বড় হয় আবার ছোট হয়। হ্যাঁ, তবে মজার ব্যাপার হচ্ছে আমরা কিপটামি করে ঠিকমতো শ্বাসটা নিই না, কারণ আমরা যে শ্বাস নিই আমাদের ফুসফুসের মাত্র 15%। তাহলে আপনি যদি একটু খেয়াল করেন আনইউজড কত পার্সেন্ট? আনইউজড হচ্ছে আপনার 85%। তাহলে আপনার সমস্যা হবে না, কার হবে? আমাদের যত শক্তি, এই যে খাবার, আমাদের যে শর্করা, এই শর্করা গ্লুকোজ, শর্করা থেকে গ্লুকোজটাকে ভেঙে এই গ্লুকোজটাকে আবার সংকেত দিয়ে বোঝাচ্ছি, এত অক্সিজেনের উপস্থিতিতে এটাকে ভেঙে শক্তি তৈরি করে। এই যে শক্তি এটিপিতে অ্যাডেনোসিন ট্রাইফসফেট দেন কার্বন ডাই অক্সাইড প্লাস নাইট্রোজেন বেস, এই যে এখানে যে জিনিসগুলো উপাদানগুলো তৈরি হলো, এখানে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে শক্তি, আপনার এটিপি শক্তিটা কাজে লাগবে। আর কার্বন ডাই অক্সাইড ক্ষতিকর, নাইট্রোজেন বেস ইউরিয়া, অ্যামোনিয়া, এগুলো সবই হচ্ছে ক্ষতিকর বর্জ্য, এগুলো কিডনি ফিল্টারিং করে পেশাবের মাধ্যমে বের করে দেয়। আর এটা বের করে দেয় কে? ফুসফুস। তাহলে এটা ফুসফুসে বের করে দেয়। আবার দেখেন ফুসফুসে এটা কি করে? ফুসফুসে ইন করে, এটাও ফুসফুসেই করে। তো আপনি যদি ঠিক মতো অক্সিজেন না নেন, এই যে 15% ব্যবহার করেন, ফুসফুসের একটু বেশি ব্যবহার আপনি করছেন না, তাহলে আপনার অক্সিজেন স্বল্পতা তৈরি হবে শরীরে। অনেক খাবার দাবার খাবেন কিন্তু ঠিক মতো কাজ করবে না, ঠিক আছে? অনেক খাবার দাবার খাবেন কিন্তু ঠিক মতো কাজ করবে না। ওকে, তাহলে ওই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আর এই যে বায়ুথলিটা যেটা করোনা বা নিউমোনিয়া হলে এই বায়ুথলির বা কুটুরিতে পানি জমে যায়, হ্যাঁ পানি জমে। তাহলে পানির দ্বারা যদি এই বায়ু কুঠুরিগুলো ফুল হয়ে যায়, তাহলে এখানে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড থাকতে পারে না, ঠিক আছে? থাকবে না, যার কারণে আপনার শ্বাসকষ্ট শুরু হবে। কারণ বডির অন্যান্য কোষ মাইটোকন্ড্রিয়া অক্সিজেন চাইবে, আর আপনার ফুসফুস অক্সিজেন দিতে পারবে না। আর এই অবস্থায় বুকে অনেক প্রেসার পড়বে, আর তখন বুকে ব্যথা শুরু হয়ে যাবে, ঠিক আছে? শ্বাসকষ্ট হবে। শ্বাসকষ্টের রোগী আপনারা দেখলে বুঝবেন টেনে টেনে নিঃশ্বাস নেই। আর শ্বাসকষ্ট রোগী ওটা হবেই বা তার আগে মারা যেতে পারে, সেটা হচ্ছে অ্যালকোহল বা ধূমপানে আসক্ত। মদ্যপানে আসক্ত ব্যক্তিরা অবশ্যই ওই যদি নির্দিষ্ট বয়স পর্যন্ত যায়, তাহলে সে অবশ্যই শ্বাসকষ্টে মরবে। আর যদি তার আগে মারা যায়, তাহলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মরে যেতে পারে, ঠিক আছে? অনেকে হয়তো বা চিন্তা করতেছে ওই যে আমরা যে ধূমপান করতেছি, আমরা কি মারা যাচ্ছি? একটা খালি কি মরে যাবো? না, আসলে এই একটা দুইটা করে আমাদের শরীরে নিকোটিনের পরিমাণ বাড়তেছে এবং আমাদের ইন্টারনাল অর্গানগুলো আস্তে আস্তে, বিশেষ করে শিরা ধমনীগুলো পাতলা হয়ে যায়। আর এটা যখন আমাদের ব্লাড প্রেশার বাড়ে, বয়সের সাথে সাথে ব্লাড প্রেশার বাড়ে, আর অতিরিক্ত ব্লাড প্রেশারের কারণে
রক্ত ওই শিরা ধমনীর শিরে বা ফেটে রক্তক্ষরণ হয়, আর এতে করে আমাদের স্ট্রোক হয়। মস্তিষ্কের শিরা বা ধমনী হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়াকে স্ট্রোক বলে, আর এটার কারণ হচ্ছে ধূমপান। এখন অনেকে বলতে পারেন যে ও ধূমপান করে না, ও ধূমপান করে না কিন্তু স্ট্রোক করছে। স্যার আসলে ও ধূমপান করে না বলে যে স্ট্রোক করছে ব্যাপারটা ওটা না, ও অনেক স্ট্রেসে ছিল, অনেক স্ট্রেস, অনেক টেনশনে ছিল, যেটা আপনি ছিলেন না, ঠিক আছে। আর এটা কম্পাউন্ড ইফেক্টের মতো কাজ করবে, এটা আস্তে 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 জিনিস একটা বিগ অ্যামাউন্টের রেজাল্ট আপনি পাবেন, ঠিক আছে। দেখেন আপনাকে যদি কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়, কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয় আর এদিকে ওয়াটার দেওয়া হয়, তাহলে আপনি কোনটা নেবেন বলেন তো, কোনটা পছন্দ করবেন? বিয়ে বাড়িতে যে একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা ওয়াটার দিচ্ছে, যে কোনো একটা নেবেন, তাহলে কি নেবেন? আপনাদের কি মনে হয়? দেখেন আপনার চয়েস অবশ্যই হবে, মনে হবে যে কোল্ড ড্রিঙ্কসটাই খাই, কারণ বিয়ে বাড়িতে একটু ভারী খাবার হয়েছে তো খাইলাম। এখন এখানে যে 6 চামচ চিনি আছে, 250 ml এ 6 চামচ চিনি আছে, হ্যাঁ, WHO মধ্যে 5 চামচের উপরে গেলে এটা ডেঞ্জার, ডেঞ্জার। তার মানে 6 চামচ আছে, আপনি 250 ml যদি কোল্ড ড্রিঙ্কস খান। তো এখন ওয়াটারে কিন্তু 0 ক্যালোরি, হ্যাঁ, 0 ক্যালোরি। তো 0 ক্যালোরি, এখানে ওজন বাড়াবে না, কোনো কিছু করবে না, কিন্তু এখানের যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেন এবং অন্যান্য উপাদান আমাদের রক্তের প্লাজমাটা বাড়িয়ে দিবে এবং রক্তের ডেনসিটিটা কমাবে। আর এই যে রক্তের ঘনত্ব যদি কমে যায়, তখন শিরা ধমনীর মধ্য দিয়ে ইজিলি রক্ত প্রবাহিত হতে পারে, আর যার কারণে স্ট্রোক বা হার্ট অ্যাটাক ইত্যাদির ঝুঁকি কমে যাবে। মানে স্ট্রেস রিলিজ করার জন্য পানিটা গুরুত্বপূর্ণ। আর আমরা পানি কিভাবে পান করতে হবে এটাই জানি না এখনো, সত্যি বলতে কি আমরা এখনো পানি কিভাবে পান করতে হবে এটা জানি না। আমরা এক বসাতে হয়তো বা আধা লিটার 1 লিটার খেয়ে ফেলি, এরপরে দেখবেন 3-4 ঘন্টা কোনো খবর নাই। আসলে পানি খাওয়ার নিয়মটা হচ্ছে যে আপনি খাবেন কয়েক ঢুক করে, কয়েক ঢুক, যে কয়েক ঢুক খাইলেন, 15-20 মিনিট পর পর বা আধা ঘন্টা পর পর একটু একটু করে পানি পান করবেন, তাহলে আপনার বডিতে পানির শূন্যতা তৈরি হবে না। আমরা অনেক সময় পিপাসা না লাগলে আমরা পানি খাই না, তো পিপাসা লাগলে তো ওটা আপনার ক্ষতি হয়ে গেল। এই যে অনেকে কোল্ড ড্রিঙ্কস খাইতে চাচ্ছে, ওকে ঠিক আছে। তাহলে এখানে যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাইলাম, এখন আপনি চিন্তা করেন তো, আপনি যদি এটা কন্টিনিউ করেন 10 বছর, এই 10 বছর আপনি কোল্ড ড্রিঙ্কস খান, তাহলে কত চিনি আপনি গেইন করবেন 10 বছর পরে। আপনি একটু চিন্তা করেন তো, এই যে অতিরিক্ত চিনি আমাদের বডিতে, এই চিনিকে প্রসেস করতে আমাদের লিভারের অনেক কাজ করতে হয়। লিভার ওই চিনিকে গ্লাইকোজেন আকারে প্রথমে লিভারে জমা করে, আর লিভারে জমা করে আস্তে আস্তে এই গ্লাইকোজেন থেকে চর্বি আকারে জমা হতে থাকে। তো লিভার একটা মানুষের লিভার মানে বুঝেন তো কলিজা, হ্যাঁ, আমরা ফোনে ফোনে আবার বলি যে তুমি আমার কলিজা, আসলে ওই কলিজা আর এই কলিজার কাজ আলাদা একদম, যদিও আপনার কলিজা নষ্ট হলে সে কিন্তু কলিজা দিবে না। তো এই যে লিভার, এই লিভারের 250 গ্রাম চর্বি ধরার ক্যাপাসিটি আছে। মানে আপনার লিভার সর্বোচ্চ 250 গ্রাম কি ধরে রাখতে পারে, ফ্যাট বা গ্লুকোজ, এই যে অতিরিক্ত চিনি, এটা জমা করতে পারে। আর আপনার বডি একটা স্বাভাবিক বডি 750 গ্রাম অর্থাৎ হোল বডি 1 কেজি চর্বি তৈরি করতে পারবে। আর 1 কেজির উপরে উঠে গেলে এটা স্থূলকায় হবে। স্থূলকায় তো বুঝেন তাই না? স্থূলকায় স্বাস্থ্য ঝুঁকি বাড়বে, হার্টের সমস্যা হবে, অন্যান্য অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। বিশেষ করারও দরকার নেই, হ্যাঁ, বিশেষ করতে করতে তো সমস্যা। ও পানের জর্দাতে সরাসরি ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। পানের জর্দাতে সরাসরি ক্যান্সারের উপাদান আছে। আমরা যে পান খাই, সুপারির মধ্যে সরাসরি ক্যান্সারের উপাদান আছে। গুলের মধ্যে সরাসরি ক্যান্সারের উপাদান আছে। এটা না বুঝলে আর কি করার।
ওকে, তাহলে নিউমোনিয়া, আমাদের করোনা হলেও নিউমোনিয়া হতো, নিউমোনিয়া হয়ে করোনার কারণে মানুষ মারা যেত। মি দিয়ে কি হবে? মেনিনজাইটিস, মেনিনজাইটিস, মেনিনজাইটিস। ওকে, মেনিনজাইটিস, মেনিনজাইটিস। তো মেনিনজাইটিস হচ্ছে মস্তিষ্কের রোগ, মস্তিষ্কের রোগ। আমাদের যে ব্রেন আছে, ব্রেনের কিন্তু দুইটা অংশ আমরা জানি। এই দুইটা অংশ কিন্তু একটা পাতলা আবরণের মধ্যে থাকে। এই পাতলা আবরণের বাইরে আমাদের লিকুইড তরল থাকে। তরল থাকার কারণ হচ্ছে আমাদের ব্রেনের ওয়েট কিন্তু 1200 থেকে 1400 গ্রাম। হ্যাঁ, ব্রেনের ওয়েট হচ্ছে 1200 থেকে 1400 গ্রাম। 1400 ছেলেদের আর মেয়েদের 1200। তার মানে ছেলেদের ব্রেনের ওয়েট বেশি আছে বলে যে বুদ্ধি বেশি থাকবে তা কিন্তু না। মানে ব্রেনটা কিভাবে ইউজ করতেছে, ইউটিলাইজ কিভাবে করতেছে, এইটার উপরে বুদ্ধি বিবেচনা নির্ভর করবে। যেমন আইনস্টাইন তার ব্রেনের মাত্র 17% ব্যবহার করছে। তাহলে দেখেন তো 1400 গ্রামের 17% কি 1200 গ্রাম হবে? না, এর চেয়ে অনেক কম। তার মানে অনেক কম বুদ্ধি দিয়েও ইফিসিয়েন্সিটা বাড়ানো যেতে পারে আপনার থিঙ্কিং ক্যাপাসিটি বা অ্যাবিলিটি দিয়ে। তো এই ব্রেনের বাইরে যে তরল থাকে, এই তরল থাকার কারণে এটার ওয়েট 1200 থেকে 1400 গ্রাম, বা এটা এভারেজে আরেকটা মান আসে 1.36 কেজি, এভাবেও পরীক্ষায় অনেক সময় দেখা যায়। তাহলে 3.16 কেজিটা বাইরে তরল থাকার কারণে এটা মাত্র 60 গ্রাম, 50 থেকে 60 গ্রামের মতো হয়। তাছাড়া দেখেন আমাদের মাথায় যে ব্রেনের ওয়েট, এটাতে কিন্তু হেলে ধুলে পড়ে দিতাম, ঘুমায় গেলে অনেক সময় পড়ে যায়, তাই না? তো ছেলের আবার কইরেন না, যাত্রাপথে দেখা গেল পাশে একটা সুন্দরী কেউ আছে আর মাথা পড়ে গেল, তখন কিন্তু সমস্যা। যদিও মেট্রো রেলে এক তরুণী ঘুম পাড়ায় দিছিল, এটা মনে হয় আপনারা দেখছেন। তো ওইরকম কিন্তু সবার কপালে হবে না। তো যাই হোক, এই যে তরলের কারণে মানে প্লাবতার কারণে, আমরা যে প্লাবতা নীতি দেখেছিলাম, ওই প্লাবতার জন্য আমাদের ব্রেনের ওয়েট মাত্র 50 থেকে 60 গ্রামের মতো মনে হয়। আর এই কারণে আমাদের মাথা হেলে ধুলে পড়ে যাচ্ছে না। একটা বই রাখেন না, 1 কেজির একটা বই রাখেন মাথার উপরে, দেখবেন যে মনে হয় যে অনেক ভারী হয়ে আছে। তাহলে এই যে লিকুইডটা, এটা যদি দীর্ঘমেয়াদীতে আপনি যদি অনেক ফোন ব্যবহার করেন, ফোনের অনেক রেডিয়েশনে আপনি থাকেন, তাহলে যেটা হবে, এই যে বাইরের যে পর্দাটা আছে এটা পাতলা হয়ে যাবে, আর বাইরের যে তরলটা, এই তরলটা ব্রেনকে ঠান্ডা করে, আরো অনেক কাজ করে তরলটা। আর এই তরলটা ভিতরে গেলে ব্রেনের সাথে একটা বিক্রিয়া করে আস্তে আস্তে এরকম টিউমার তৈরি করবে। আস্তে 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 দীর্ঘমেয়াদীতে যেটা হবে ক্যান্সার। তো আমাদের এই যে ফোন ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি কারোর সাথে 5 মিনিট কথা বলেন, তাহলে পরবর্তী 2 থেকে 3 ঘন্টা কোনো ফোন ব্যবহার করা যাবে না। 5 মিনিট কথা বললে পরবর্তী 2-3 আওয়ার কারোর সাথে কথা বলতে পারবেন না বা ফোন ব্যবহার করতে পারবেন না। কারণ ওই ফোনের যে রেডিয়েশন, কানের এই পাশ দিয়ে থার্মাল ক্যামেরা দিয়ে দেখলে টোটালটাই লাল হয়ে আছে দেখবেন। তো ওইটাই রিলিজ হতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এখন অনেকে আবার 2-3 মিনিট কি একবারে কানে ফোন ধরলে আর ছাড়েই না, চলতেছে চলতেছে, কোনো সমস্যা নেই, সে কিছুই করে নাই। এই জন্য ফোনের কোটেশনে লেখাই থাকে যে কুড বি ক্যান্সার, ক্যান্সার হতে পারে। আর ক্যান্সার এত মহামারী আকার ধারণ করার কারণ কি? দেখেন আমাদের চারিদিকে ইন্টারনেট ছাড়া তো আমরা থাকতেই পারি না, তাই না? এই যে রাউটার, দেখেন তো কতগুলো রাউটারের কানেকশন আপনার মানে আপনার বাসার পাশে আছে। তাহলে যতগুলা কানেকশন আছে ততগুলার কানেকশন আপনার বডি ভেদ করে চলে যাচ্ছে। মানে এখানে যে মাইক্রোওয়েভটা ব্যবহার করা হয়েছে, এই মাইক্রোওয়েভটা আমাদের বডিটাকে ভেদ করে চলে যায়। তো এই যে আমাদের এত যে বডি ইফেক্টটা হচ্ছে, এটা মূলত কিসের কারণে? এই ফোনের রেডিয়েশনের জন্য, ঠিক আছে? এই গাছের সুপারির কথাই তো বলতেছি। সুপারি আবার কিসের হয়? হ্যাঁ, গাছের না কিসের হয়? সুপারিতেই আসলে উপাদানটা থাকে। সুপারি গাছ থাকলে কেটে ফেলেন, মানুষের ক্ষতি করেন না, নিজেও খান না। দিয়ে আমাশয়।
আমাশয়, রক্ত আমাশয়ের জন্য দায়ী তাহলে রক্ত আমাশয়ের জন্য দায়ী কোনটা? সিগেলা। রক্ত আমাশয়ের জন্য দায়ী হচ্ছে সিগেলা। রক্ত আমাশয়ের জন্য দায়ী সিগেলা নামক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া আমাদের যে বৃহদান্ত আছে, এই বৃহদান্তের মাথায় একবারে কুটকুট কুটকুট করে কামড়ায় ঘা বানায়, আর এই ঘা থেকেই রক্তক্ষরণ হয়, আর এটা পায়খানার সাথে মিশে যেয়ে রক্ত আমাশয়ের নাম হয়। ঠিক আছে? তাহলে এই সিগেলা হচ্ছে একটা ব্যাকটেরিয়া যেটা আমাদের বৃহদান্তের মুখে ক্ষতের সৃষ্টি করে, আর ওইখান থেকে রক্ত পড়ে, যার ফলে রক্ত আমাশয় হয়। ঠিক আছে? তাহলে সিগেলা কি? একটা ব্যাকটেরিয়া। ওকে, ভাইরাসও না, ব্যাকটেরিয়াও না। তো আমাশয় এগুলো যে তেলাপোকা, তেলাচোরা যে আমরা যেটা জানি, এই তেলাপোকা মানে সব জায়গায় ছোটাছুটি করে, কিন্তু খাবার টাবারের উপর দিয়ে দৌড়াদৌড়ি করে, সেখান থেকে আমাশয় হতে পারে। ঠিক আছে? জ দিয়ে কি হবে? জ দিয়ে যক্ষা। তাহলে জ দিয়ে যক্ষা, যক্ষা হলে কি নাই? জ দিয়ে যক্ষা, যক্ষা হলে কি হয়? যক্ষা হলে রক্ষা নাই, তাই না? তো যক্ষা হলে রক্ষা নাই, এ কথার ভিত্তি নাই। এটা আসলে এখন মনে হচ্ছে ভিত্তি নাই, কিন্তু যক্ষার কারণে হাজার হাজার মানুষ মারা গেছে। ঠিক আছে? ওকে, তাহলে যক্ষার টিকা কি? বি সি জি। এরপর ডি, ডি দিয়ে ডিপথেরিয়া। ডিপথেরিয়া হচ্ছে গলার রোগ, গলার শ্বাসনালী বন্ধ হয়ে যায়। হ্যাঁ, গলার রোগ। ডিপথেরিয়া হলে শ্বাসনালীটা বন্ধ হয়ে যায়, লালার লালার কারণে ফেনা হয়, ফেনা হওয়ার কারণে শ্বাসনালীটা বন্ধ হয়, রোগীর শ্বাসকষ্ট হয় এবং মারা যেতে পারে। তো এটা গলার রোগ। হ্যাঁ, তারপরে ক দিয়ে এই কখনো, কখনো, কখনো ক দিয়ে কলেরা। কলেরা নাম শুনছেন? কলেরা। কলেরা এটা হচ্ছে সংক্রামক রোগ। অলা বিবি হাজার বছর ধরে যদি দেখে থাকেন, দেখবেন অলা বিবি এটা হয়ে গ্রামের পর গ্রাম মানুষ মরে একবারে সাফ হয়ে গেছে। মানুষ বাঁচার জন্য গ্রামের বসত বাড়ি জমি জমা রেখে পালায়া পালায়া চলে যেত। আর এটার একটা সিম্বল কারণে আমরা এত মানুষ হারিয়েছি পৃথিবীতে। কারণ হচ্ছে এখানে যেটা হয়, কলেরা হলে তীব্র পাতলা পায়খানা হবে আর বমি হবে।
তো এই যে পাতলা পায়খানা পানির কারণে মানে বমি হওয়ার কারণে আমাদের শরীর থেকে পানি হারাচ্ছে, পানি মানে ফুরিয়ে যাচ্ছে আমাদের বডি থেকে। তখন ওই গ্রামের মুরব্বীরা মনে করতো যে পানি যেহেতু শরীর থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে পানি খাওয়া যদি বন্ধ করে দিই তাহলে আর পানি তো আর বের হবে না। তো এই যে পানি খাওয়া যখন বন্ধ করে দেয় আর পানি এরকম কমে যায়, আমাদের বডিতে 50%-এর নিচে এসে হিট স্ট্রোকে মানুষ মারা যাবে। তো এভাবেই কলেরার কারণে মানুষ মারা যেত। এখনো হয়তো বা আপনাদের জানা থাকলে একটু শেয়ার করতে পারেন, কারণ অনেকের বাসার মুরব্বীরা অনেকেই এই পাতলা পায়খানা বা বমন হলে বলে পানি খায়ও না, পানি খাইলে পানি আবার বের হবে এরকম। ওকে, তাহলে ক দিয়ে কলেরা। কলেরা একটা সংক্রামক ব্যাধি, আর এটার একটা সমাধান আমাদের আছে, সেটা হচ্ছে একটা স্যালাইন। স্যালাইন খাইলেই শেষ। তার মানে আমাদের সিম্পল চিকিৎসা, সিম্পল চিকিৎসায় আমরা ভালো হয়ে যাবো। ক দিয়ে আরেকটা হয় কুষ্ঠ, কুষ্ঠরোগ। আপনারা কুষ্ঠরোগীও দেখেছেন, এটা কলেরা, অর্থাৎ এটা একটা ব্যাকটেরিয়া বাহিত রোগ, ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ হয়। তো এরপরে ধোকা, এই ধ দিয়ে ধনুষ্টঙ্কা। টিটিনাসও বলে, হ্যাঁ, টিটিনাস, মানে টিটিনাসের ইঞ্জেকশন দিতে হবে। ধনুষ্টঙ্কা, ধনুষ্টঙ্কা হয়, ধনুষ্টঙ্কা হলে ধনুকের মতো মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে। তাহলে ধনুষ্টঙ্কা হলে কি হবে? মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে। হ্যাঁ, আপনারা দেখেছেন কিনা এটা, বাচ্চাকালে আমরা টিকা দিয়েছি, তারপরে কেটে গেলে বা অপারেশন হলে অবশ্যই টিটেনাসের ইঞ্জেকশন দিতে হয়। তাছাড়া ধনুষ্টঙ্কা হতে পারে এই ব্যাকটেরিয়ার আক্রমণে, আমাদের মেরুদণ্ড বাঁকা হয়ে যায়। তখন মানুষ দু পা দিয়ে না চলে হাত পা একদম চতুষ্পদ জন্তুর মতো চলাচল করে, মানে দুই হাত পা দিয়ে মানুষ হেঁটে বেড়ায়। সরি, কা দিয়ে কি হবে? কা দিয়ে হুপিন কাশি, হুপিন কাশি। হুপিন কাশিটা হচ্ছে বিরতহীন কাশি, কাশতে কাশতে একবারে ভাঁকা হয়ে যাচ্ছে, এরপরে আবার থেমে আবার কাশা। দেখবেন অনেক মুরব্বীরা আছে যে বিড়ি সিগারেট ছাড়ে না, কিন্তু কাশিও ছাড়ে না, মানে কাশতে কাশতে বাঁকা হয়ে যাচ্ছে, তারপরেও বিড়িতে একটা টান দিতেই হবে এরকম। আমাদের ঢাকায় পাশের বাসায় একটা লোক আছে, ও ফ্যামিলি হয়তো বা চিন্তা করছে যে সে মারাই যাবে, এর নিয়ে আর কোনো প্ল্যান নাই। তো ও বসে বাসার গেটে কাশে, 2-4 ঘন্টা মিলে কাশে আর ওই বিড়ি খায়। তো একদিন বলতেছি, সে মানে যে আপনি যে কাশাকাশি করতেছেন সাথে যে বিড়ি খাচ্ছেন, এটা কি ঠিক? তো বলতেছে আপনি যে কাজে যাচ্ছেন যান, মানে ও বিড়ি খাবে। তারপরে ধরে নিলাম যে ও মরে যাবে, ওর ফ্যামিলি যেহেতু এত টেনশন করতেছে না, আমি করে লাভ কি? তো তাহলে এইগুলো হচ্ছে টাইফয়েড, পরীক্ষায় আসে কোনটি ভাইরাস কোনটি ব্যাকটেরিয়া, কোনটি ভাইরাস কোনটি ব্যাকটেরিয়া। তো দুটোই পড়ায় দিলাম, যেটা ভালো লাগে আপনারা মনে রাখবেন, তাহলে একটা আরেকটা দিয়েই উত্তর করা যাবে। তো এখানে আমরা একটু পরজীবী নিয়ে একটু আলোচনা করি। পরজীবী, পরজীবী কি বলেন তো? পরজীবী কি বলতে পারবেন? প্যারাসাইট কি?
কৌশিক কি অবস্থা ভাই? আচ্ছা, কখন হবে এর কোনো নিশ্চয়তা নাই। আপনাদের আপনাদের একটা আপডেট দিই। এই যে বিজ্ঞান বই, হ্যাঁ, বিজ্ঞান বইয়ের কাভার কাভার হবে বেগুনি। এখন কার কার পছন্দ হয়েছে একটু বললেন। যেমন আইসিটির হচ্ছে নীল, আর এটা হচ্ছে বেগুনি, বিজ্ঞানেরটা বেগুনি। তো অলরেডি কালার মানে কালার কোডিং এ কাজ শুরু হয়ে গেছে। মানে পেজটা তৈরি করা হচ্ছে এখন। পেজটা তৈরি হলে প্রেসে দিয়ে দিব ইনশাল্লাহ। তো কালার বলে দিলাম। আর বইয়ের নামটাও তো আপনারা জানেন, এটা হচ্ছে সায়েন্স রিভিউ। তো আর কত কত তথ্য দিব বলেন। এটা প্রি অর্ডার শুরু হবে ঠিক 10 দিন পর, মানে 13 তারিখ থেকে আপনারা প্রি অর্ডার করতে পারবেন। যারা প্রি অর্ডার করবে তারা সবার আগে পাবে, তারপরে থাকলে পাবে। আরেকটা কথা বলি, আপনারা যেহেতু আমার স্টুডেন্ট এই জন্য বলতেছি আর কি, যারা এখন পর্যন্ত আইসিটি নেন নাই বা নিবেন চিন্তা করতেছেন, তাহলে অলরেডি অর্ডার করে ফেলেন খুব দ্রুত। তাছাড়া যেটা হবে, ওই বই থাকবে না। মানে এখন বই আছে 48 কপি, ঠিক আছে, 48 কপিজ আছে মাত্র। তো তারপরে আবার বই আসতে আবার সময় লাগবে, এই জন্য বললাম। এমনকি পরীক্ষার আগে নাও আসতে পারে, এরকম হতে পারে। অন্যের উপর নির্ভরশীল, হ্যাঁ, অন্যের উপর নির্ভরশীল, পরের শরীরে বসবাস করে, খাদ্যের জন্য পরের উপর নির্ভরশীল। হ্যাঁ, যেমন আমরা, ঠিক আছে, যেমন আমরা আমরা দেখেন ওই যে বাবা মার ঘাড়ে বসে বসে খাচ্ছি, আমরা হচ্ছে পরজীবী। হ্যাঁ, আবার ছেলেরা বললেন না, মেয়েরা, হ্যাঁ, মেয়েরা যে বউ যে আরেকজনের উপরে খাচ্ছে এর জন্য পরজীবী, এরকম বললেন না, তাহলে কিন্তু ঘর ছাড়া হয়ে যেতে পারেন, সমস্যা। তাহলে পরজীবী জানি আমরা যে অন্যের উপর ভর করে খায়, চলে। তো পরজীবী দুই ধরনের, একটা হচ্ছে অন্তঃপরজীবী, 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 আর একটা হচ্ছে বহিঃপরজীবী, বহিঃপরজীবী। অন্তঃপরজীবী আর বহিঃপরজীবী। অন্তঃপরজীবী কোনগুলা? অন্তঃপরজীবী যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, তাই না? আমরা যে ভাইরাস দেখলাম, ব্যাকটেরিয়া দেখলাম, এইগুলোই এখানে পড়বে। ব্যাকটেরিয়া, আরো কি হতে পারে? ডেঙ্গু, ডেঙ্গু বা ম্যালেরিয়া, ডেঙ্গু বা ম্যালেরিয়া ইত্যাদি, এইগুলো। আরো কিছু হতে পারে, যেমন কৃমি, কৃমি, হ্যাঁ, ইত্যাদি। এগুলো হচ্ছে ইন্টারনাল প্যারাসাইট। তো এই প্যারাসাইট গুলা বাইরে বহি প্যারাজীবী পরজীবী কোনগুলো হবে? যেমন উকুন, জোঁক, ছারপোকা। তো এই যে উকুন, হ্যাঁ, কার মাথায় উকুন আছে একটু বললেন তো? উকুন, ছারপোকা, জোঁক, এইগুলো, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কাজ করেই খাইতে হবে। হ্যাঁ, ঘর জামাই এক প্রকার পরজীবী, এটা ভেরি গুড। আপনি কি ঘর জামাই রাখছেন নাকি? ব্যাপারটা বুঝলাম না, হঠাৎ করে ঘর জামাইয়ের উপরে খেপে গেলেন। আপনারটা না আপনার দুলা ভাই, কোনটা ঘর জামাই আছে? এই আপনাদের যে বইয়ের ব্যাপারে বললাম, বইয়ের কালারের কথা বললাম, এটা কি পছন্দ হয়নি নাকি? কেউ কিছু বললেন না যে যে কালার পছন্দ হয়নি নাকি? আচ্ছা, পরজীবীর বাহক, পরজীবীর বাহক কে ভেক্টর বলে। আর
পরজীবীর পোষককে বাহককে ভেক্টর বলে আর পোষককে হোস্ট বলে। তাহলে একটা মানুষের শরীরে রোগ জীবাণু যদি আরেকটা মানুষ বহন করে নিয়ে আরেক মানুষের ছড়ায় দেয়, যেমন HIV এক বডি থেকে আরেক বডিতে ছড়াইতে পারে, এটা মানুষ মাধ্যম, এই মানুষটা হচ্ছে ভেক্টর। আর যার শরীরে অলরেডি HIV আছে সেটা হচ্ছে হোস্ট, সে HIV কে লালন পালন করতেছে। আর তার বডি থেকে কিছু নিয়ে আরেক বডিতে চলে গেল, তখন যার মাধ্যমে গেল সেটা হচ্ছে ভেক্টর। ওকে, তাহলে ভেক্টর আর হোস্ট আমরা বুঝতে পারছি। হ্যাঁ, একটু চিন্তা করছি যে একটু মেয়েদের পছন্দের একটা কালার দেওয়া যাক। অনেকে আবার এই যে বেগুনি কালার পছন্দ করে, এই জন্য মেয়েদের পছন্দটা একটু অগ্রাধিকার দিয়েছি আর কি। আর নীল তো এটা ছেলেদের কালার অনেকটা, তো এই জন্য ছেলেদের যেহেতু আছে এই জন্য মেয়েদের কালারটা চিন্তা করতেছি। থ্যাংক ইউ। ভেরি গুড, ভালো লাগতেছে। আসলে কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, কষ্ট করতে হবে, কষ্টের পরে মারা যাবেন, এরপরে আপনারা কেউ মনে রাখবে না। কষ্ট করতে হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা মশাবাহিত রোগগুলা একটু দেখি। হ্যাঁ, মশাবাহিত রোগ, এটা আমাদের লাস্ট টপিক। হয়তো বা আপনারা বোরিং ফিল করতেছেন, আমি কষ্ট করে আপনাদের পড়াইতেছি, আপনাদের হয়তো বা খারাপও লাগতে পারে যে কি শুরু করছে স্যার এগুলা। ঠিক আছে, যাদের খারাপ লাগতেছে একটু বলবেন, তাহলে মশা পড়াইতে পড়াইতে মশার মাঝখান থেকে আটকে দেব, আর পড়াবো না। ঠিক আছে, তো মশাবাহিত রোগ এটা প্রিলি রিটেন দুটের জন্য গুরুত্বপূর্ণ। প্রিলিতে 38 BCS এ আসা কোশ্চেন, ডেঙ্গুর বাহক কোনটি, তারপরে ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিকারের উপায় সমূহ আলোচনা করুন। এটা রিটেনের কোশ্চেন, এটা প্রায় সবগুলো রিটেনেই আসে। আর আমরা জানি ডেঙ্গুর সময় মানে বর্ষাকালে প্রচুর পরিমাণ মানুষ মারা যায়, এমনকি গর্ভবতী, আমার এক কলিগের গর্ভবতী ওয়াইফ মারা যায়, এখন বাচ্চা আর ওয়াইফ দুইজন একসাথে মারা যায়। কি আর করার, সে এখন মোটামুটি মেন্টালি সিক, মনে হয় যে পাগল হয়ে গেছে এরকম, মানে তাকে দেখলে সুস্থ মনে হয় না। তো মশাবাহিত রোগ, এই জন্য সাবধান রাখতে হবে। এই মশাগুলো যেগুলো রোগ তৈরি করে, যতগুলো মশা রোগ তৈরি করে, এগুলো সবই ভদ্র পরিবেশের মশা, এলিট ক্লাসের একটা মশা, যারা যেখানে সেখানে পচা নর্দমা ইত্যাদিতে হয় না। তবে রিসেন্ট গবেষণায় দেখা যাচ্ছে এরা পচা, দুর্গন্ধ, নর্দমা সব জায়গাতে হয়, মানে হাইব্রিড কোয়ালিটি হয়ে গেছে আর কি। তো চলেন আমরা ম্যালেরিয়া দিয়ে শুরু করি। ম্যালেরিয়া শব্দের অর্থ দূষিত বায়ু, দূষিত বায়ু। তাহলে ম্যালেরিয়া শব্দের অর্থ হচ্ছে দূষিত বায়ু বা দূষিত বাতাস। 1898 সালে চার্লস লেভেরন এটা আবিষ্কার করে, ম্যালেরিয়াটা আবিষ্কার করে। এ শুধু আবিষ্কার পর্যন্তই ছিল। পরবর্তীতে আর একজন ব্যক্তি, আচ্ছা আর একটা কথা বলি, যতগুলা মশা কামড় দিবে, এই কামড়ের কথা যতগুলা মশাই আসবে সবগুলা স্ত্রী মশা। ঠিক আছে, তো সবগুলো হচ্ছে স্ত্রী মশা। তাহলে স্ত্রী মশা কামড়ায় আর পুরুষ মশা কামড়ায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তবে গান গীত যারা শোনায় সেগুলো হচ্ছে পুরুষ মশা। তো এখন একটা মশার পাখার ঝাপটানি 200 থেকে 300 বার হয় প্রতি সেকেন্ডে, যার কারণে এটার একটা তীক্ষ্ণতা তৈরি হয় যেটা হাতির তীক্ষ্ণতার চেয়েও বেশি। তো যাই হোক, এই স্ত্রী মশা কামড়ায় আর যত রোগ ছড়াবে সবগুলো স্ত্রী মশার মাধ্যমে। তাহলে বারবার স্ত্রী বলার দরকার নেই, বারবার স্ত্রী বললে স্ত্রীর মন খারাপ হতে পারে যে কেন আমাকে বলতে হচ্ছে বারবার। ঠিক আছে, তাহলে
এখানে অ্যানোফিলিস, অ্যানোফিলিস মশাই যে ম্যালেরিয়া সৃষ্টি করে, তা প্রমাণ করেন মেজর রোলান্ড রস। তাহলে এখন বলেন, এই যে মেজর রোলান্ড রস যে আবিষ্কার করলো, এই মশার নাম কি? অ্যানোফিলিস, তাই না? তাহলে ম্যালেরিয়ার বাহক কোনটি বলেন? ম্যালেরিয়ার বাহক, ওই বারবার স্ত্রী বললে কেমন লাগে, এই জন্য আমি লিখে ফেলছি আর কি। তাহলে অ্যানোফিলিস, শুধু অ্যানোফিলিস বললেই হবে। আর এটার প্রকোপ কোথায় সবচেয়ে বেশি দেখা যায়? প্রকোপ কোথায় বেশি দেখা যায়? তাহলে স্ত্রী অ্যানোফিলিস মশায় যে এই রোগ বহন করে, এটা প্রমাণ করেন মেজর রোলান্ড রস। আর এমনি ম্যালেরিয়া মানে আবিষ্কার করে এটা হচ্ছে চার্লস ল্যাভেরো। তো বাহক আর হচ্ছে প্রকোপ সবচেয়ে বেশি কোথায় হয়? প্রকোপ হচ্ছে পাহাড়ি অঞ্চল। এখন আপনারা একটু কষ্ট করে পাহাড়ি অঞ্চল কোনগুলা একটু বলেন দেখি। পাহাড়ি অঞ্চল কোনগুলা যেগুলোতে এটা হতে পারে? পুরুষ মশা খায় বিভিন্ন ফলের রস, জুস, এগুলো আর কি। হ্যাঁ, ঠিক আছে, ফলের রস, জুস বা বিভিন্ন রকমের পাতায় পড়ে পাতার রস খায়, এগুলো খায় পুরুষ মশা। আর স্ত্রী মশার যেহেতু বাচ্চা কাচ্চা লালন পালন করতে হবে, এই জন্য প্রোটিনের প্রয়োজন হয়। মশা ডিম ফোটানোর জন্য অনেক প্রোটিনের প্রয়োজন হয়, আর এই প্রোটিনের উৎস হিসাবে মানব রক্ত সবচেয়ে পারফেক্ট, এই জন্য মশা রক্ত খায়। তবে কিছু কিছু কমন সেন্স সারা মশা আছে যে খাইতে খাইতে পেট ফুলায় ফেলবে, এরপরে আর উড়ে যেতে পারবে না, দেখবেন আপনার নিজের শরীরের চাপে আবার মরে পড়ে গেছে। ঠিক আছে, রক্তারক্তি কাণ্ড। এই বিজ্ঞান বইয়ের কথা তো এতক্ষণ ধরে কইলাম যে আজ থেকে 10 দিন পর 13 তারিখ থেকে প্রি অর্ডার শুরু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, ভেরি গুড, সিলেট, পার্বত্য চট্টগ্রাম, ওকে, 3 পর্বত অঞ্চল। হ্যাঁ, 3 পর্বত অঞ্চল, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট। হ্যাঁ, এই অঞ্চলগুলোতে, পাহাড়ি অঞ্চলগুলোতে মূলত এই রোগ হতে পারে। এরপর ডেঙ্গু। তাহলে ডেঙ্গু যেহেতু সবচেয়ে বেশি মানুষ মারা যায়, তো বাহক কোথায়? বাহক হচ্ছে, বলেন, ডেঙ্গুর বাহক কি? এটা না পারলে খবর আছে। এই আজকে বিজ্ঞানের ক্লাস শেষ, এখনো 7-8টা ক্লাস বাকি আছে। বিজ্ঞান কি এত সহজে শেষ হলে হবে বলেন? অনেকগুলা ক্লাস আছে, আপনারা এত টেনশন করেন না, খালি দেখতে থাকেন। বাহক হচ্ছে এডিস মশা, আবার স্ত্রী এডিস, এটা লিখবো না। হ্যাঁ, এডিস মশা। তো এটা 102, 104 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার জ্বর হয়, আর শরীরে অ্যাশ বের হয়। এগুলো হচ্ছে এই ডেঙ্গুর লক্ষণ। আর ডেঙ্গু বা ম্যালেরিয়া সবগুলার আমাদের রক্তের যে রক্তকণিকা, প্যাটিলেটস, অনুচক্রিকা, এটাকে আক্রমণ করে। তার মানে ডেঙ্গু হলে প্যাটিলেটস কাউন্ট করা হয়, যাতে প্যাটিলেটসের সংখ্যা কমতে কমতে অনেক নিচে নেমে গেলে রক্তক্ষরণে মানুষ মারা যেতে পারে। আর এই কারণে বারবার প্যাটিলেট
চেক করা হয়। হ্যাঁ, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আর খারাপ লাগলে বললেন, তাহলে রাইখে দেবো। হ্যাঁ, আর এটার প্রকোপ সবচেয়ে বেশি কোথায়? শহরে। হ্যাঁ, বিশেষ করে ঢাকা। হ্যাঁ, অন্যান্য শহরগুলা, বিভাগীয় শহরগুলা বেশি এটাতে হতে পারে। তো আসলে শহরের মানুষের একটু টাকা পয়সা আছে, তো এই জন্য এই রোগগুলা এখানে আছে। তো গ্রামের মানুষের দেখবেন এই চায়ের দোকানে চা খাইতেছে, ওইখানে এক জায়গায় 5টা মশা পরে কামড়াচ্ছে। তো এতগুলা মশা কামড়ায় ওদের মেরে ফেলতো। আসলে ওই মশাগুলোতে কোনো রোগ টোগ নাই, ওরা শুধু রক্তই নিবে, আর কিছু না, আর একটু চুলকাবে, ঠিক আছে। আর মশা পড়লে বুঝবেন না, কারণ মশা প্রথমে যে আপনার শরীরে এক ধরনের অবশ করার জন্য একটা হরমোন রিলিজ করে, আর এই হরমোনের কারণে মশা কামড় দিলে আপনি বুঝবেন না, একবারে কামড় দিয়ে উড়ে চলে গেছে তারপরে বুঝবেন। চিকুনগুনিয়া কারো হয়েছে নাকি? কার কোনটা হয়েছে বললেন? চিকুনগুনিয়া। তো চিকুনগুনিয়া, আহারে দুনিয়ার সব রোগ আপনার হয়েছে। এ মশার পা কয়টি? ওই বলতেছে মশার পা কয়টি বলেন। এখন তো চান্স নাই, একটা মশা মেরে দেখলেই হইতো। পোস্টমর্টম করেন একটা মশা ধরে। মাকড়সার পা পরীক্ষায় আসে। হ্যাঁ, মশার পা এখনো আসেনি, তবে আপনি দেখে ফেলতে পারেন, না হলে পরীক্ষার হলে যদি আসে আপনি মশা ধরে ছিঁড়ে পা ছিঁড়ে আলাদা করে করে দেখবেন কয়টা পা আছে। চিকুনগুনিয়া এটা সর্বপ্রথম 1952-53 সালে আফ্রিকাতে এই চিকুনগুনিয়া ধরা পড়ে। আর বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের সর্বপ্রথম রাজশাহীর চাপাই নবাবগঞ্জে 2008 সালে। ও, এটা বাংলা ইংরেজি হয়ে গেলে একটু অসুবিধা হয়ে যেতে পারে, তাহলে 8 লিখি। হ্যাঁ, 8 সালে ধরা পড়ে। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে বাংলাদেশের রাজশাহী চাপাই অঞ্চল, এই যে চাপাই নবাবগঞ্জ, এই চাপাই নবাবগঞ্জে যে কোনো রোগের নাম পরীক্ষায় আসলে যে চাপাই নবাবগঞ্জ দিয়ে দিবেন অপশানে থাকলে, তার মানে যদি বলে অ্যানথ্রাক্স কোথায় প্রথম ধরা পড়ে, চাপাই নবাবগঞ্জে। চিকুনগুনিয়া কোথায় ধরা পড়ে, এই চাপাই নবাবগঞ্জ। আবার যদি বলে যে আর্সেনিক কোথায় ধরা পড়ে, তাও এখানেই, ঠিক আছে। তার মানে মোটামুটি রোগগুলা এখানে আইসা। এরপরে ঢাকায় মহামারী আকার ধারণ করে 2000 কত সালে? 13 সালের দিকে। 13 সালের দিকে এসে 13 সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে এটা মহামারী আকার ধারণ করে বাংলাদেশে। তাহলে এই চিকুনগুনিয়ার অতিরিক্ত যে একটা থাকবে ডেঙ্গুর আলামতের সাথে আরেকটা আলামত থাকবে হাড়ের জয়েন্টে ব্যথা, জয়েন্টে পেইন হবে, এটা থাকবে, ঠিক আছে। তো এটার বাহক কি? এটার বাহকও এডিস মশা। তো এখন এই যে এডিস মশাটা আপনারা দেখতেছেন, এই এডিস মশা, এই চিকুনগুনিয়া এডিস আর এমনি এডিস দুইটার বিয়ে শাদী হয়ে এখন বাচ্চা কাচ্চা হয়েছে হাইব্রিড। এখন ওই একই সাথে দুটাই হয়, ডেঙ্গু হবে, চিকুনগুনিয়া হবে, একই সাথে দুইটা। এদের বিয়ে শাদী বংশবৃদ্ধি এগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে, তাছাড়া সমস্যা। ওই যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল 500 কোটি টাকা ব্যয় করে কিছু মশা নিয়ে আসার চিন্তা ভাবনা করছিলেন মশার বংশবৃদ্ধি রোধ করার জন্য, ঠিক আছে। তো যাই হোক, অনেক কষ্ট করছে। ফাইলেরিয়া বা গোদ রোগ, বা এটা
ফাইলেরিয়া কি ক্রিমিও বলে। ফাইলেরিয়া ক্রিমি, ওকে। এটা একটা রোগ। আর বাহকটা খুবই কিউট একটা নাম, কিউলেক্স। আর এটার প্রকোপ সবচেয়ে বেশি কোথায় দেখা যায় সেটা হচ্ছে বৃহত্তর রংপুর, দিনাজপুর। তো এই হচ্ছে মশাবাহিত রোগ এবং মশার বিভিন্ন ব্যাপার। আমরা নেক্সট ক্লাসে মানবদেহ 2 তে রক্তের উপাদানগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সামনের ক্লাসটাও আশা করি অনেক ভালো লাগবে। আজকের ক্লাসটা কেমন লাগছে আমি জানি না, তবে কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারণ ফিজিক্স পড়াইতে এই প্রথম আমরা হিউম্যান বডিতে চলে আসছি, মানে জীববিজ্ঞান পার্টে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর নেক্সট ক্লাসে হবে আমাদের রক্ত সম্পর্কিত, যেটা আমি বলে দিব, ঠিক আছে। আমাদের বেশ অনেকগুলো ক্লাস আছে, এখনো ক্লাস শেষ হয়নি বিজ্ঞান। আর আপনার মনে হয় মানে একটা বিষয় জেনে থাকবেন যে আইসিটি বা বিজ্ঞান ক্লাসই মনে হয় সবচেয়ে কম হয়েছে, ঠিক আছে, এবং আইসিটি সবার আগে শেষ হয়েছে, ঠিক আছে। আবার বিজ্ঞানটাও ইনশাল্লাহ ডিউ টাইমে শেষ হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। মশার দাঁত 37টা। ও ম্যাডাম দাঁতও গুনে ফেলছে, হ্যাঁ। আহারে, সবুজ মশলা মারতে নিষেধ করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝছেন। আরে কি অবস্থা, 20,000, ওর আবার 8,000 নেমে গেছিল। এগুলো মেয়েদেরই হয়, খালি বাসায় বসে থাকে, সন্ধ্যার সময় ঘুমাবে, আবার ভোর রাতে ঘুমাবে, এই জন্য হয়। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আর আপনাদের কষ্ট না দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ।